বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। যখনই অন্ধকার আসবে, যখনই লেট শেডিং হবে, আপনার মোমবাতি আর হারিকেন নিয়ে বের হবেন, কারণ এই মোমবাতি আর হারিকেন নিয়ে না বেরোলে আমরা আলোকিত হব না বন্ধুগণ। অপচয় হওয়ার আমি খোলাসা করে বলছি না, বা পাচার হওয়ার, সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন, কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সংকটটা আমাদের সংসদের বাইরে, এবং সংকট আছে বলেই খোদ হাইকোর্টের মতো ভেরি সেন্সিবল জায়গায় 2 দিন এখন এই জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কোর্ট হবে ভার্চুয়ালি। আপনি একসময় তার অংশ ছিলেন। সংকট নাই বলেই এটা হয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ। আবারও আটকে দেওয়া হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রাকে। এটি তৃতীয়বারের মতো হরমুজ প্রণালী পার হতে বাধাপ্রাপ্ত হলো। এই যে বারবার জাহাজটি হরমুজ প্রণালী পার হতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, এইটা দিয়ে তৃতীয়বার কেন? মার্কিন নৌবাহিনী জাহাজগুলোর উপর হামলা চালিয়েছে। হরমুজ অবরোধ করে থাকা যে 15টা যুদ্ধ জাহাজ, সেই জাহাজে অবশেষে ইরান হামলা চালিয়েছে, ড্রোন দিয়ে, রকেট লঞ্চার দিয়ে, আরো বিভিন্ন মিসাইল দিয়ে হামলা চালিয়েছে, এবং এতে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা। কইছিলাম না ইরানকে আমেরিকা ইসরায়েল একসাথে মিলে হারাইতে পারবে না? পারিছে? পারে নাই। এখন নাকে খত দিয়ে আমেরিকা ইসলামাবাদে গিয়া শান্তি আলোচনা চালাইতেছে। কিন্তু প্রশ্ন হইতেছে, কেন আমেরিকা ইসরায়েল পারলো না একসাথে ইরানকে হারাইতে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি নিউজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য ও তথ্য জানতে পারবেন। দর্শক চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির ধারাবাহিক বিস্তারিত আলোচনা দেখে আসি। দেওয়া হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রাকে। এটি তৃতীয়বারের মতো হরমুজ প্রণালী পার হতে বাধাপ্রাপ্ত হলো। এই যে বারবার জাহাজটি হরমুজ প্রণালী পার হতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, এইটা দিয়ে তৃতীয়বার কেন? জনমনে একটা প্রশ্ন উত্থাপিত হচ্ছে, বারবার ঘুরে ফিরে আসছে। তাহলে কি ইরান বাংলাদেশের উপরে প্রতিশোধ নিচ্ছে? হ্যাঁ, কিছুটা এরকমই। বাংলাদেশের উপরে ইরান যে বিরক্ত এবং যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে, তার যথেষ্ট কারণ আছে, এবং এই ব্যাপারে কিছু আপডেট খবর, একেবারে নতুন কিছু খবর হাতে এসেছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বাংলার জয়যাত্রা সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় 37,000 টন সার লোড করে হরমুজ প্রণালী পার হয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে গিয়ে এটি খালাস হবে। এর ভিতরেই শুরু হয় যুদ্ধ। 40 দিন যুদ্ধ চলার পরে মাঝখানে একবার অনুমতি পেল। অনুমতি পাওয়ার পরে আবার সেটা আটকে দেওয়া হলো। কেন আটকে দেওয়া হলো তার কারণও বলছি। এই সমস্ত কারণগুলো একটা জায়গায় গাথা, সেটি বলছি। এরপরে হঠাৎ করে আবার তাদেরকে অনুমতি দেওয়া হলো যে ঠিক আছে, বাংলাদেশের জাহাজ পার হতে পারবে। আপনাদের মনে আছে 6টি দেশের যে জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছিল ইরান, এর ভিতরে বাংলাদেশের জাহাজ ছিল, পার হতে যাবে, ঠিক সেই সময় আটকে দেওয়া হয়েছিল। সর্বশেষ গত 7 তারিখে, এই 7 এপ্রিল, পাকিস্তানে যে আমেরিকা এবং ইরানের ভিতরে যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরু হলো, ওই সময় শর্ত ছিল যে ইরান এই হরমুজ প্রণালী খুলে দেবে। কিন্তু আসলে ইরান কিছু শর্ত দিয়েছিল, আপনারা জানেন 10টি শর্ত দিয়েছিল। এই 10টি শর্তের ভিতরে অন্যতম ছিল লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। কিন্তু ইসরায়েল এই হামলা বন্ধ করেনি। ইসরায়েলের বিশ্বাসঘাতকতার কারণে ইরান আবার হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ভার তো পুরো ইরানের হাতে। ওইখানে কেউ যে মাতব্বরি করে লাভ নেই। ওরা ইরান এমন ভাবে ওইটাকে তার কবজার ভিতরে রেখেছে। আমেরিকা চেষ্টা করেছিল বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানদের দিয়ে, জাতিসংঘের বড় বড় যে বাঘা বাঘা যে রাষ্ট্রগুলো, এইগুলোকে দিয়ে ওইটা একযোগে আক্রমণ করে ইরানের হাত থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। কিন্তু ফ্রান্স, রাশিয়া এবং চীন, এই 3টি দেশের ভেটো দেবার কারণে আমেরিকা ওখানে রণে ভঙ্গ দিতে বাধ্য হয়েছে। যাই হোক, এই যুদ্ধবিরতির ভিতরে আবার অনুমতি দিয়েছিল। বাংলার জয়যাত্রা এগিয়ে আসছিল। বাংলার জয়যাত্রার যিনি পরিচালক কমোডর মাহমুদ মালেক, তিনি জানিয়েছেন যে 17 তারিখে, এই যে গত 2 দিন আগে 17 তারিখ রাত 12টা 50 মিনিটের দিকে তারা হরমুজ প্রণালীর কাছে চলে আসে। আর তাদের একটা ধারণা ছিল যে 3টার ভিতরেই তারা হরমুজ প্রণালী পার হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই ইরানি IRGCর পক্ষ থেকে রেডিও বার্তার মাধ্যমে ঘোষণা করা হলো, প্রত্যেক জাহাজগুলো একযোগে 40টি জাহাজ এগিয়ে আসছিল, সেখান থেকে রেডিও বার্তায় ভেসে আসলো যে যেখানে আছেন সেখানেই তাদের জাহাজের ইঞ্জিন বন্ধ করুন, এখনই হরমুজ প্রণালী পার হতে দেয়া যাবে না, হবে না।
বিষয়টা একটু স্মরণে রাখবেন। কিন্তু যুদ্ধবিরতির শর্তই ছিল লেবাননের উপরে হামলা বন্ধ করতে হবে ইসরায়েলের। তাহলে কেউ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে, তো ইরানের কি দায় ঠেকেছে একা একা এই চুক্তি তারা পালন করবে? দায় ঠেকে নাই তো। আর ইসরায়েল এবং আমেরিকা বারবার বহুবার তাদের এই বিশ্বাসঘাতকতার ইতিহাস আছে। মুনাফেক যাকে বলে আর কি, ওয়াদা দিয়ে ওরা কোনোদিন ওয়াদা ঠিক রাখে না। তো যখন বন্ধ করে দিল, এখন এখানে বারবার প্রশ্ন আসছে তাহলে বাংলাদেশের জাহাজ কেন বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে? এই ব্যাপারে বাংলাদেশের জনগণ তো ইরানের সাপোর্টার, ইরানকে প্রচন্ডভাবে ভালোবাসে। বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিলি, তার কাছে এই প্রশ্ন করা হয়েছিল যে বাংলার জয়যাত্রাকে কেন আপনারা বন্ধ করে দিচ্ছেন, বারবার তাকে কেন বাধা দিচ্ছেন। এখানে তিনি বিস্তর আলাপ করেছেন। আপনারা হয়তো অনেকেই সেই সাক্ষাৎকারটি দেখেছেন, ভিডিও ক্লিপ আছে। সেখানে তিনি বিস্তারিতভাবে বলেছেন, অনেক ক্ষোভ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। তারপরে তিনি কিছুটা ব্যথিত হয়েছেন। তিনি তার হৃদয়ের ভিতর থেকে কিছু অব্যক্ত বেদনার কথা বের হয়ে এসেছে। তিনি বলেছেন, বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। আমরা বাংলাদেশের জন্য, যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশের জন্য আমরা সব সময় আমাদের সমর্থন, দোয়া, ভালোবাসা সবসময় এটি জারি থাকে। অথচ আমাদের নেতা খামেনি যখন মারা গেল, বাংলাদেশে আমাদের ঢাকাস্থ ইরানি দূতাবাসে আমরা শোক বই খুলেছিলাম, সেখানে শোক পালনের আমরা আয়োজন করেছিলাম। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এই শোক বইতে স্বাক্ষর করা হয় নাই। এমনকি আমাদের নেতার মৃত্যুর পরে, শহীদ হওয়ার পরে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটি ফোন পর্যন্ত করা হয় নাই আমাদের বর্তমান নেতার কাছে। শুধুমাত্র বাংলাদেশ থেকে একমাত্র জামাত ইসলামের আমির তিনি যোগাযোগ করেছেন, তিনি আমাদের খোঁজখবর নিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, তাদের সমর্থন আমাদের উপর পুনর্ব্যক্ত করেছেন। আমরা এতে আপ্লুত হয়েছি, প্রচন্ড খুশি হয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। বরং আমরা তো মজলুম ছিলাম। বাংলাদেশ সরকার জালেমের পক্ষ হয়ে আমাদের উপরে যে হামলা করা হয়েছে, যে আগ্রাসন চালানো হয়েছে, এইটার নিন্দা না করে বরং উল্টা আমাদেরকেই নিন্দা করা হয়েছে। আমরা কেন মধ্যপ্রাচ্যে কাতার বিমান ঘাঁটিতে, সৌদি আরবের বিমান ঘাঁটিতে, ওমানের বিমান ঘাঁটিতে, কুয়েতের বিমান ঘাঁটিতে আমরা কেন হামলা চালালাম? ওগুলো সব তো মার্কিন ঘাঁটি ছিল। সুতরাং বাংলাদেশ সরকারের এই আচরণে আমরা প্রচন্ড কষ্ট পেয়েছি। তার মানে পরিষ্কার, তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন, তার মানে ইরান যে ভিতরে ভিতরে একটা প্রতিশোধ বাংলাদেশের উপরে নিচ্ছে, এটি কি আর বলার অপেক্ষা রাখে? এটি তো বলার অপেক্ষা রাখে না। যেহেতু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরাটা ইরানের হাতে, সেহেতু অদূর ভবিষ্যতেও যুদ্ধ থেমে গেল, থেমে যাবার পরেও বাংলাদেশি যে জাহাজগুলো, যে তেলের জাহাজগুলো আসবে, সেটাতেও যে বাধা দেওয়া হবে না, এমন নিশ্চয়তা কিন্তু দেয়া যাচ্ছে না। ইতিমধ্যেই তেলের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। যদিও জ্বালানি মন্ত্রী তিনি খুব জোরের সাথে বলছেন 2 মাসের জ্বালানি মজুদ আছে। এই সমস্ত গাল গল্পগুলো বাংলাদেশের জনগণকে শুনাইয়ে তাদেরকে ভুলিয়ে রাখা, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। মানুষ এতটুকু বুঝতে পারে, তোমার যদি 2 মাসের তেল মজুদ থাকে, এই তেলগুলো কোথায়, কার ঘরে, কার ড্রামের ভিতরে? মানুষ কেন তেল পাম্পে মাইলের উপরে মাইল সিরিয়াল দিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা? তেলের যদি এত মজুদ থাকবে, তাহলে এই অবস্থা কেন? গাবতলী থেকে বাসগুলো ঠিক মতো ছাড়তে পারছে না। সকালে যে বাসটি ছাড়বে 10টার দিকে, সেটি তেলের অভাবে ছাড়তে পারছে না। অল্প একটু তেল জোগাড় করে ঘুরে ঘুরে ওই বাসটি 3টার দিকে ছাড়ছে। আর তেল পাম্পে তো আপনারা দেখেছেনই, প্রতিদিন হাজার হাজার মানুষ লম্বা লাইন দিয়ে তেলের জন্য দাঁড়িয়ে আছে। আর মন্ত্রী এবং সচিবরা বলছেন তেলের কোনো অভাব নাই, তেলের মজুদ আছে। তো এই তেলগুলো ছেড়ে দেন না কেন? তেলের যদি এত মজুদ থাকে, তাহলে ছেড়ে দেন না কেন? মূলত এই সরকার পররাষ্ট্র নীতিতে এমন হযবরল অবস্থা তৈরি করে ফেলেছে, তারা ভেবেছিল ইরান তো দুর্বল, দুর্বল রাষ্ট্রের কাছে কেন যাব? আমেরিকার সাথে থাকলে আমেরিকা আমাকে অনেক কিছু দিয়ে দেবে। যার কারণে জালেমের পক্ষে অবস্থান নিতে এই সরকারের বিন্দুমাত্র বুক কাঁপে নেই। এবং তারা আমেরিকার মাধ্যমে ভারতের সাথে পুরা মাত্রায় ঘুরু করা শুরু করে দিয়েছে। তার প্রমাণও পাওয়া গেছে। এই সরকার ভারতের সাথে যে একেবারে ঘুরু করে ফেলেছে, ঘুরু করে যে এখানে তারা এসেছে, তার অন্তত 3টা প্রমাণ আপনাদের চোখের সামনে আছে, হয়তো আপনারা সেগুলো বুঝতে পারেন নাই। আমি আপনাদের এই বিষয়েও কথা বলবো। এখানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তিনি কি বলেছেন, রাশেদ প্রধান একটা ইঙ্গিত দিয়েছেন, আরো কিছু ইঙ্গিত আছে যেগুলো আপনাদের সামনে পরবর্তীতে বলার ইচ্ছা রইল। সবশেষ কথা ওইটাই যে যেহেতু বারবার আটকে দেওয়া হচ্ছে বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালীতে, সেহেতু এ কথা হলফ করে বলা যায় যে বাংলাদেশের আচরণে ইরান কষ্ট পাওয়ার কারণেই এবং অতিমাত্রায় খলিলুর রহমানের মতো লোকদেরকে দিয়ে আমেরিকার দিকে ঝুঁকে পড়ার কারণে ইরান অত্যাধিক মনোকষ্ট পেয়েছে। সেই মনোকষ্ট থেকে তারা বাংলার জয়যাত্রাকে বারবার আটকে দিচ্ছে এবং অদূর ভবিষ্যতেও আটকে দেবে বলে মনে করা হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন? ইরান কি বাংলাদেশের উপরে প্রতিশোধ নিচ্ছে? ব্রেকিং নিউজ, ইরান মার্কিন নৌবাহিনী জাহাজগুলোর উপর হামলা চালিয়েছে। হরমুজ অবরোধ করে থাকা যে 15টা যুদ্ধ জাহাজ, সেই জাহাজে অবশেষে ইরান হামলা চালিয়েছে, ড্রোন দিয়ে, রকেট লঞ্চার দিয়ে, আরো বিভিন্ন মিসাইল দিয়ে হামলা চালিয়েছে এবং এতে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমরা যদি ইন্ডিয়া টুডের খবর পড়ে শোনাই, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আবার বিপজ্জনক মোড় নিয়েছে। আমেরিকা একটি ইরানি জাহাজ জব্দ করার পর পাল্টা পদক্ষেপ হিসাবে মার্কিন সামরিক জাহাজে বড় ধরনের ড্রোন হামলার দাবি করেছে ইরান। নরবরে যুদ্ধবিরতির মধ্যেই এই ঘটনাগুলো দুই দেশের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ বলেছে, যুক্তরাষ্ট্র একটি ইরানি বাণিজ্যিক জাহাজ গুলি করে সেটি জব্দ করার পর ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইরানি বাহিনী। প্রতিবেদনে বলা হয়, এই হামলা ছিল ওই মার্কিন অভিযানের সরাসরি প্রতিশোধ। তবে হামলার পরিমাণ, কতগুলো ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এতে মার্কিন বাহিনীর কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। আপনারা জানেন, গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে বলেছেন যে তারা একটি ইরানিয়ান জাহাজ আটক করেছে, নাম হচ্ছে টুস্কা। এই টুস্কা আটক করেছে, এটা বিশাল বড় জাহাজ, একদম উড়োজাহাজ ক্যারিয়ারের মতো এত বড় জাহাজ। তাদেরকে বলা হয়েছিল তোমরা এসো না, তারপর ইরান মানেনি। ইরান বলেছিল এটা আমাদের এলাকা, তোমরা বাধা দেওয়া কি। তারপর আমেরিকা জাহাজটাকে আটক করেছে। আটক করার আগে জাহাজটা প্রতিসাধন হয়েছে এবং আটক করার পরে বলেছে এই জাহাজটা আমেরিকার কারো তালিকাভুক্ত, এখন এটাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। এবং উল্লেখ্য যে জাহাজটা চীন থেকে অনেক মালামাল সামগ্রী নিয়ে আসছিল ইরানের দিকে, কিন্তু তারা মার্কিন নিষেধ মানেনি। এখন এই ঘটনায় ইরান সম্পূর্ণ রেগে আগুন। তারা বলতেছে যে এটা আমাদের টেরিটরি, এখানে তোমরা বাধা দিয়েছো, মানে তোমরা আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং তোমরা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছো, কাজেই তোমাদের সঙ্গে কোনো আলোচনা নয়। এবং এর মাঝে খবর এলো ইরান মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা এবং রকেট হামলা চালিয়েছে এবং উত্তেজনা নতুন দিকে মোড় নিল। ওদের ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন যে যদি চুক্তি না হয়, আই ডিস্ট্রয় দেয়ার এভরি পাওয়ার প্ল্যান্ট, আই ডিস্ট্রয় দেয়ার এভরি ব্রিজ, এরকম করে বলছেন যে ইরানকে প্রস্তর যুগে নিয়ে যাবেন এবং সেই সকল হুমকি এখনো পর্যন্ত ট্রাম্প দিয়েই যাচ্ছেন। এবং কইছিলাম না, ইরানকে আমেরিকা ইসরায়েল একসাথে মিলে হারাইতে পারবে না। পারিছে? পারে নাই। এখন নাকে খত দিয়ে আমেরিকা ইসলামাবাদে গিয়া শান্তি আলোচনা চালাইতেছে। কিন্তু প্রশ্ন হইতেছে, কেন আমেরিকা ইসরায়েল পারলো না একসাথে ইরানকে হারাইতে? ইরানকে অজেয়? আগে কি কেউ ইরানকে আক্রমণ করে নাই, হারানোর চেষ্টা করে নাই? করছে, কিন্তু ইরানকে হারাইতে পারে নাই। এমনকি জয় কইরাও হারাইতে পারে নাই। এই ইরানে গ্রিকরা আসছিল, আলেকজান্ডার দ্য গ্রেট তাদের রাজধানী পুরাই দিছিল, কিন্তু তাদের পদানত করতে পারেনি, ধরে রাখতে পারেনি। আরবরা আসছিল, পুরো জনগোষ্ঠীকে ইসলামে ধর্মান্তরিত করছে, কিন্তু দেশটা আরব হয়ে যায়নি। আরবরাই ইরানের রঙে রঙিন হয়ে গেছে। মঙ্গলরা আসছিল, মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক সামরিক শক্তি ছিল মঙ্গলরা। দেশটা মঙ্গলদেরও গিলে ফেলল। ব্রিটিশ আসছিল, তেল নিয়ন্ত্রণ করলো, ব্যাংক নিয়ন্ত্রণ করলো, বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করলো, কিন্তু রাজধানীতে নিজেদের পতাকা কাটতে পারলো না। রাশিয়ানরা আসছিল, অপমানজনক চুক্তি করাইলো, ভূমি কেড়ে নিল, কিন্তু উপনিবেশ বানাইতে পারলো না। ইতিহাসের প্রত্যেকটা বড় সাম্রাজ্য এই দেশটাকে দখল করতে চাইছে, কেউ পারে নাই। তাহলে প্রশ্ন হইতেছে, কেন পারে নাই? কেন পৃথিবীর কোন শক্তি এই দেশটাকে স্থায়ীভাবে গিলে ফেলতে পারলো না, পরাজিত করতে পারলো না? এর উত্তর একটা না, অনেকগুলো। আমি মোটামুটি 5টা উত্তর খুঁজে বের করছি, আর প্রত্যেকটা উত্তর আগেরটা একটু চমকপ্রদ। আসেন আমরা একটা একটা করে দেখি। প্রথম কারণ হইতেছে, প্রকৃতি নিজেই ইরানকে একটা দুর্গ হিসেবে বানাইছে। মধ্যপ্রাচ্য বললে আমাদের মাথায় কি আসে? সমতল মরুভূমি, বালি, উন্মুক্ত প্রান্ত, কিন্তু ইরান সম্পূর্ণ আলাদা জিনিস। ইরান বসে আছে একটা উঁচু মালভূমির উপরে, সমুদ্র পৃষ্ঠ থেকে গড়ে 1500 মিটার উঁচুতে। আর এই মালভূমির চারপাশে দেওয়াল, প্রকৃতির বানানো দেওয়াল। পশ্চিম দিকে তাকান, ইরাকের দিক থেকে যদি কেউ আসতে চায়, তাহলে প্রথমে তার সামনে দাঁড়াবে জাগ্রস পর্বতমালা, 1500 কিলোমিটার লম্বা। 1500 কিলোমিটার লম্বা একটা পাথরের দেওয়াল, শক্ত নিরেট পাথরের দেওয়াল, উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত চলে গেছে। এইগুলো ছোটখাটো পাহাড় না, চূড়াগুলা নিয়মিত 3000 মিটার ছাড়ায় যায়। আর একটা রেঞ্জ পার করলে শেষ হয় না, পেছনে আরেকটা, তার পেছনে আরেকটা, শিরার পর শিরা, উপত্যকার পর উপত্যকা। সেনাবাহিনী যদি ভাবে একটা পাহাড় পার করলাম, সমতল পাবো, পাহাড়ের মাথায় উঠে দেখে সামনে আরেকটা পাহাড়, হাজার হাজার গাড়ি, রসদ সৈন্য, সব সরু গিরিপথ দিয়ে একটা একটা করে যাইতে হইতেছে। আর এই গিরিপথ গুলো হলো চোখ পয়েন্ট, মানে গলা টিপে ধরবে। ইরানিরা ঠিকই জানে শত্রু কোন দিকে আসতেছে। পাহাড়কে যুদ্ধ করতে হয় না, পাহাড় আক্রমণকারীকে শুধু ধীর করে দেয়, তার পথ চলাকে ধীর করে দেয়, ক্লান্ত করে দেয়, যুদ্ধকে ব্যয়বহুল করে দেয়। এবার উত্তরে তাকান, ইরানের উত্তর ধার বরাবর চলে গেছে আলবোর্স পর্বতমালা, কাস্পিয়ান সাগর আর ভেতরের মরুভূমির মধ্যে একটা প্রাকৃতিক দেওয়াল। এই পর্বতমালার মধ্যে একটা চূড়া আছে, তার নাম হচ্ছে দামাভান্ত, একটা ঘুমন্ত আগ্নেয়গিরি। উচ্চতা হইতেছে 5610 মিটার, মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু চূড়া এটা। পুরো এশিয়ার সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি কিন্তু এটা। জাগ্রস আর আলবোর্স মিলে ইরানের মালভূমির চারপাশে একটা প্রাকৃতিক দেওয়াল তৈরি করছে। যে কোনো শক্তিকে ঢুকতে হলে এই দেওয়াল পার হইতে হবে, সেটা কখনোই সহজ কোনো কাজ না। এন্ড থিওরিটিক্যালি ধরেন কোন সেনাবাহিনী কোনোভাবে পাহাড় পার করে ভিতরে ঢুকলো, তারপরে কি পাবে? নরক। নরক মানে আক্ষরিক অর্থে নরক। ইরানের ভেতরে আছে পৃথিবীর 2টা সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমি, সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমি। উত্তর মধ্যভাগে আছে দাস্তিকাধীর, যেটাকে বলা হয় মহালবণ মরুভূমি। মানে এটা বালি না, মাটিতে লবণের পুরো আস্তরণ। উপর থেকে দেখলে মনে হয় শক্ত, কিন্তু এটা ফাঁদ, ওজন পড়লে ভেঙে যায়, ভিতরে ঢুকে যায়। নিচে নরম কাদা, সামরিক যানবাহন গেলে গিলে ফেলবে, মানুষ পা দিলে ডুবে যাবে, আর উঠবে না কোনোদিন। 77,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মরুভূমি। বাংলাদেশের 1.5 গুণ বড় আয়তনে সেই মরুভূমিটাই। গ্রীষ্মে তীব্র গরম আর শীতে হালকা কাঁপানো ঠান্ডা, পানি নাই বললেই চলে। আর দক্ষিণ পূর্বে দাস্তি লুত, শূন্যতার মরুভূমি। এখানে ভূপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 70 ডিগ্রির উপরে, 70.7 ডিগ্রি সেলসিয়াস। ভয়ঙ্কর গরম, পানি ফুটতে থাকবে ওইখানে। পৃথিবীর ইতিহাসে কোনো ভূপৃষ্ঠে এর চেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়নি। শত শত কিলোমিটার ধরে না পানি, না গাছ, না কিছু, খালি উত্তপ্ত বালুরাশি। এই মরুভূমির চিরায় সামরিক রসদ পাঠানো প্রায় অসম্ভব। খাবার কোথা থেকে আসবে, পানি কোথা থেকে আসবে, শত শত কিলোমিটার লবণ সমতলের উপর দিয়ে সাপ্লাই লাইন কিভাবে ঠিক রাখবে? যাবে না, তোর কোনো যানবাহন তো যাবে না। ইতিহাসে বহু আক্রমণকারী বাহিনী এখানেই ভেঙে পড়ছে, ডুবে গেছে। শত্রু গুলিতে না, জমিনের নীরব প্রতিরোধে ভেঙে গেছে। আরেকটা জিনিস আছে যেটা ম্যাপ জুম আউট করলে বোঝা যায়, ইরান বিশাল, 16 লক্ষ বর্গ কিলোমিটার। 16 লক্ষ বর্গ কিলোমিটার, পুরো পশ্চিম ইউরোপের চাইতেও বড়। এটা কেন গুরুত্বপূর্ণ?
সামরিক কৌশল একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক ডেপথ বলে, মানে সীমান্ত পার করলে যুদ্ধ শেষ না। একটা দেশের অভ্যন্তরে সকল স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ টার্গেট দখল করতে হয়। তেহরান উত্তরে, ইস্পাহান মাঝখানে, সিরাজ দক্ষিণে, সব ছড়াই ছিটায়, সীমান্তের কাছে কোনো গুরুত্বপূর্ণ টার্গেট নাই। যত ভিতরে ঢুকবে সাপ্লাই লাইন তত লম্বা হবে, আর লম্বা সাপ্লাই লাইন মানে বেশি দুর্বলতা। তাহলে ইরানে ঢুকার রাস্তা কয়টা? পশ্চিম দিক থেকে, ইরাকের দিক থেকে, জাগ্রসের গিরিপথ দিয়া। এটা ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবহৃত পথ, কিন্তু পাহাড়ি ঠিক করে দেয় আপনি কোথায় যেতে পারবেন, কোন স্পিডে যেতে পারবেন। উত্তর থেকে ককেশাস অঞ্চল থেকে আলবোর্স পার করতে হবে, তারপরে কাস্পিয়ান আর মালভূমির মধ্যে একটা সরু করিডোর আছে। পূর্ব থেকে মধ্য এশিয়া থেকে ইরানের সীমান্তে পৌঁছানোর আগে পৃথিবীর সবচেয়ে দুর্গম আর শুষ্ক ভূখণ্ড পার করতে হবে। প্রত্যেকটা দিকে এক এক ধরনের সমস্যা, দূরত্ব, উচ্চতা আর মরুভূমি। এর মানে কি ইরান জয় করা অসম্ভব ছিল? না, ইতিহাস সেটা বলে না। আলেকজান্ডার পারছিল, মঙ্গলরা পারছিল এবং ভয়ঙ্কর ভাবে পারছিল, কিন্তু খেয়াল করেন মঙ্গলদেরও কিন্তু একবারে বিজয় আসেনি। পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক, সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ছিল মঙ্গলদের। 1219 থেকে 1256, প্রায় 40 বছর লাগছে পুরা ইরান দখল করতে। 40 বছর একাধিক অভিযান পাঠাতে হয়েছে। জালাউদ্দিন খোয়ারেজম শাহ সিন্ধু নদী সাতটায় পালায় যায়, আবার ফিরে এসে 1 দশক ধরে লড়ছে। পাহাড়ি দুর্গগুলো দখল করতে আলাদা অভিযান লাগছে। আর মঙ্গলরা জয় করার পরে কি হলো? কয়েক প্রজন্মের মধ্যে তারা নিজেরাই ফার্সি ভাষা, ফার্সি সংস্কৃতি, এমনকি ইসলাম গ্রহণ করে ফেললো। ইরান জয় করা গেল, কিন্তু ইরানকে মঙ্গল বানানো গেল না, বরং মঙ্গলরা ইরানি হয়ে গেল। ভূগোল ইরানকে অজয় বানায়নি, ভূগোল বিজয়ের দাম এত বাড়ায় দিছে যে বেশিরভাগ শক্তি সেই দাম দিতে রাজি হয়নি। কিন্তু ভূগোল ছিল শুধু প্রথম দেয়াল, ভেতরে আরো 4টা দেওয়াল আছে, আর প্রত্যেকটা আগের চেয়ে শক্তিশালী। এরপরে আছে পারস্যের প্রশাসনিক প্রতিভা, যে ব্যবস্থাকে যে জয় করতে চায় ইরানকে সে নিজেই গ্রহণ করে ফেলে। কিরকম সেটা আসেন একটু বুঝে দেখি। এই যে দ্বিতীয় দেওয়াল, এটা পাথরের না, এটা বুদ্ধির দেওয়াল। হাজার হাজার বছর আগে পারস্য সাম্রাজ্য, আকিমিনীয় সাম্রাজ্য একটা শাসন ব্যবস্থা তৈরি করছিল, যেটার নাম হইতেছে স্যাট্রাপি সিস্টেম। কি জিনিস এটা একটু সহজ করে বলি। বিশাল সাম্রাজ্য, নানা ভাষা, নানা সংস্কৃতি, নানা জাতি, পুরোটাকে এক হাত দিয়ে চালানো অসম্ভব। তাহলে কি করবেন? প্রদেশে প্রদেশে স্থানীয় গভর্নর বসাবে, তারা স্থানীয় সংস্কৃতি অনুযায়ী চালাবে, কিন্তু সবাই কেন্দ্রীয় কাঠামোর মধ্যে থাকবে। স্থানীয় রীতিনীতি দমন করার দরকার নেই, শুধু আনুগত্য নিশ্চিত করা। ঠিক একই রকম ডিসেন্ট্রালাইজড কাঠামো এখনো বজায় আছে ইরানে, এবং সেই জন্যই তার সামরিক বাহিনীও ডিসেন্ট্রালাইজড। একটা কমান্ড সেন্টার না, পৃথিবীর মধ্যে এটা অভাবনীয়। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটাই প্রমাণ করে ইরানকে জয় করা আর ইরানকে শাসন করা দুইটা আলাদা জিনিস। 330 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য জয় করছিল। তিনি কি করলেন? পারস্যের শাসন ব্যবস্থা ভেঙে কি মেসিডোনিয়ার শাসন ব্যবস্থা চাপাই দিয়েছিলেন? না, তিনি স্যাট্রাপি সিস্টেম রেখে দিলেন। পারস্যের রাজ্যসভার আচার অনুষ্ঠান গ্রহণ করলেন, পারস্যের রাজকীয় পোশাক করলেন এবং পারস্যের নারীদেরকে বিয়ে করলেন। কারণ কইরা তিনি দুলাভাই হয়ে গেলেন পারস্যের। কেন? কারণ তিনি বুঝছিলেন পারস্যের ব্যবস্থা মেসিডোনিয়ার যে কোনো কিছু চেয়ে উন্নত। তাহলে আসলে কি হলো? আলেকজান্ডার পারস্য জয় করলেন, নাকি পারস্য আলেকজান্ডারকে গিলে ফেললো? 323 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার মারা গেলেন, তার সাম্রাজ্য ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। ইরান গেল সেলুসিড বংশের হাতে। গ্রিক শাসক পারস্যের জনগণকে শাসন করতেছে। 200 বছরের মধ্যে কি হলো? ইরানি জনগোষ্ঠী সেলুসিডদের তেড়ে দিল, দিয়ে ফার্সি শাসন ফিরে আনলো। তাহলে এই প্যাটার্নটা মনে রাখেন, কারণ এইটা ইরানের পুরো ইতিহাসে বারবার ঘটছে। আক্রমণকারী আসে, জয় করে, দেখে যে ইরান শাসন করতে হলে ইরানি হইতে হয়, আস্তে আস্তে ইরানি হয়ে যায়, তারপরে পরের আক্রমণকারী এসে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এরপরে আছে ভাষার প্রাচীর, যে ভাষাকে কখনোই কেউ ধ্বংস করতে পারেনি। ফার্সি ভাষা পৃথিবীর প্রাচীনতম কথিত ভাষাগুলোর একটা। এই ভাষা ইরানকে এমন একটা ঢাল দিছে যে কোনো ঔপনিবেশিক শক্তি এটা ভেদ করতে পারেনি। 7ম শতকে আরব সেনাবাহিনী ইরান জয় করলো, সাথে নিয়ে আসলো আরবি ভাষা, কোরআনের ভাষা, ব্যবসার ভাষা, প্রশাসনের ভাষা। আরবরা যেখানে গেছে স্থানীয় ভাষা কিন্তু শেষ হয়ে গেছে, তারা আরবি ভাষা গ্রহণ করছে। যেমন মিশরে কপ্টিক ভাষা ছিল, তারা আজ আরবি বলে। ইরাক, সিরিয়া, উত্তর আফ্রিকা সব আরবি ভাষী হয়ে গেছে। ইরান কিন্তু বিচিত্র। ইরান ইসলাম গ্রহণ করলো, ফার্সি লেখার জন্য আরবি হরফ নিল, কিন্তু ভাষা ফার্সি রয়ে গেল। আর তারপর একটা ঘটনা ঘটলো যেটা ইরানি সভ্যতার মেরুদণ্ড হয়ে আছে আজও। 1000 খ্রিস্টাব্দের দিকে ফেরদৌসী নামে একজন কবি আসছিলেন, এক মহাকাব্য লিখলেন, শাহনামা। জানেন না এটা? শাহনামা মহাকাব্য, সৌরভ রুস্তমের সেই কাব্য, 60,000 পংক্তি, 35 বছর লাগছিল এটা লিখতে। ইরানি সভ্যতার সম্পূর্ণ কাহিনী ফার্সি ভাষায়। আর ফেরদৌসী ইচ্ছা করে আরবি শব্দ যতটা সম্ভব কম ব্যবহার করছিলেন। তিনি একটা সুনির্দিষ্ট বার্তা দিয়েছিলেন যে আমরা ইরানি, ইসলামের আগেও ইরানি ছিলাম, ইসলামের পরেও ইরানি থাকবো। আজও কিন্তু ইরানের স্কুলে বাচ্চারা শাহনামা পড়ে, মুখস্থ করে। 1000 বছর আগের কবিতা এখনো জীবন্ত। ফার্সি ভাষা একটা দেওয়াল হয়ে দাঁড়াইলো। আপনি ইরানকে সামরিকভাবে জয় করতে পারেন, সম্পদ লুট করতে পারবেন, কিন্তু জনগণকে শাসন করতে হলে ফার্সি ভাষা বলতে হবে। আর যখন আপনি ফার্সি ভাষা বলতে শুরু করবেন, আপনি এত সমৃদ্ধ, এত প্রাচীন একটা সাংস্কৃতিক জগতে ঢুকে পড়বেন যে সেটা আপনাকে গিলে ফেলবেন। আপনি তাকে গিলে ফেলতে পারবেন না। আমেরিকানরা ইরান দখল করলে ওই ফার্সিতে কথা বলতে হবে, উপায় নাই। গোলাম হোসেন। এরপর আছে আরেক প্রতিষ্ঠান যা একটা সাম্রাজ্যকে হারাই দিল একটা গুলি নাসুরে। কি হচ্ছিল সেটা? এটা হইতেছে ইরানের ধর্মীয় প্রতিষ্ঠানের সাংগঠনিক শক্তি। 1891 সাল ইরানের সরকার ব্রিটিশ ইম্পেরিয়াল টোবাকো কর্পোরেশনকে একটা চুক্তি দিল, ইরানের সমস্ত তামাকের উপরে পূর্ণ একচেটিয়া অধিকার। মানে কি? ইরানের কৃষক তামাক ফলাবে, কিন্তু বিক্রি করতে হবে যে দাম কোম্পানি বলবে সেই দামে। ইরানের ব্যবসায়ী তামাক কিনবে, কিন্তু কিনতে হবে ব্রিটিশ কোম্পানির কাছ থেকে যে দাম কোম্পানি চাইবে সেই দামে। মানে কৃষক বেচবে সেই দামে যেই দাম কোম্পানি দিতে চায়, আর কোম্পানি বেচবে সেই দামে যেই দাম কোম্পানি চায়। বুঝছেন? দুই দিক থেকে কাটছে, যেতেও কাটে আসতেও কাটে। ব্রিটিশরা ভাবছিল ব্যাস আর একটা ব্যবসায়িক চুক্তি, ভারতে যেমন করছে এখানে তেমন হবে। তারপর যারা ঘটলো সেটা ব্রিটিশরা কল্পনাও করেনি। কি ঘটলো? গ্র্যান্ড আয়াতুল্লাহ মির্জা হাসান সিরাজি, শিয়া মুসলিম বিশ্বের অন্যতম সর্বোচ্চ ধর্মীয় পণ্ডিত, একটা ফতোয়া জারি করলেন। ফতোয়ায় বললেন তামাক ব্যবহার করা ইমানের বিরুদ্ধে যুদ্ধের সমান, যে মুসলমান ধূমপান করবে সে গুনাহ করবে। ব্যাস কাম হয়ে গেল। ইরানের জনগণ রাতারাতি ধূমপান বন্ধ করে দিল। ওরা কিন্তু হুক্কা খায়, ভালোই বিড়ি খায়, মহিলারা খায় কিন্তু সিগারেট। তারপরেও তামাকের পাইপ ভাঙা শুরু হইলো। হুক্কা, যেটা ইরানি সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল, প্রকাশ্যে গুড়া করে করা হলো। শাহের নিজের প্রাসাদে, সম্রাটের নিজের প্রাসাদে তার স্ত্রীরা তামাক পরিবেশন করতো। তারা অস্বীকার করলো যে না, আমরা সম্রাটকে তামাক পরিবেশন করবো। নিজের বউ, সম্রাটের বউ সম্রাটকে তামাক দিতেছে না। শাহের নিজের ঘরে ফতোয়া মেনে চললো। কয়েক মাসের মধ্যে এই ব্রিটিশ প্রথা বাতিল হয়ে গেল। এই ঘটনা কেন অসাধারণ?
কারণ একটাও গুলি ছড়া হয়নি, সম্পূর্ণ অহিংস, জনগণ শুধু পণ্যটা ব্যবহার করা বন্ধ করছে। এই একই কাজ কিন্তু আমরা করছিলাম হাসিনা আমলে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করে। ইরানের তামাকের এই বয়কটটা সংগঠিত হয়েছিল ধর্মীয় নেটওয়ার্কের মাধ্যমে, যেটা রাষ্ট্র থেকে সম্পূর্ণ স্বাধীন ছিল। সরকার চাইলেও এই বয়কট থামাইতে পারতো না। আর এটা প্রমাণ করলো যে ইরানি নাগরিক সমাজ এমন সাংগঠনিক ক্ষমতা আছে যে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল বা সংসদ ছাড়াই একটা ব্রিটিশ অর্থনৈতিক কনসেশন পরাজিত করতে পারে। এই তামাক বিদ্রোহ হলো একটা টেমপ্লেট। এরপর থেকে একই প্যাটার্ন বারবার ঘটছে। 1906 সালের সাংবিধানিক বিপ্লব, 1951 সালে তেল জাতীয়করণ আন্দোলন এবং শেষ পর্যন্ত 1979 সালের ইসলামী বিপ্লব। ধর্মীয় প্রতিষ্ঠান আর নাগরিক সমাজের জোট মিলে বিদেশি শক্তিকে প্রতিরোধ করা, এই ফর্মুলা 1891 সালে তৈরি হয়েছিল আর পরে 90 বছর ধরে বারবার ব্যবহৃত হয়েছে। এরপরে আছে কালেকটিভ মেমোরি। কি সেটা? এটি পঞ্চম দেওয়াল, আর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1908 সালে ইরানের দক্ষিণ পশ্চিমে তেল আবিষ্কৃত হইল। ব্যাস, কাম শেষ। অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, যেটা পরবর্তীতে নাম বদলে হয়ে যাবে ব্রিটিশ পেট্রোলিয়াম, বিপি, সেই তেল উত্তোলন শুরু করলো। আর শর্তগুলো কি ছিল? পুরো ব্রিটেনের পক্ষে। ব্রিটিশ সরকার কোম্পানির 51% মালিক। আর মজার ব্যাপার, ব্রিটিশ সরকার কোম্পানির ব্রিটেনে অর্জিত মুনাফা থেকে যে ট্যাক্স পাইতো, সেটা ইরান তার নিজের তেল থেকে রয়্যালটি হিসেবে যা পাইতো তার চেয়ে বেশি ছিল। মানে ইরানের মাটির তেল ইরানের শ্রমিকের ঘামে উত্তোলিত, কিন্তু ব্রিটেনের সরকার ইরানের চেয়ে বেশি কামাইতেছে। 1951 সালে মোহাম্মদ মোসাদ্দেক ইরানের প্রধানমন্ত্রী হইলেন। তিনি একজন জাতীয়তাবাদী, গণতন্ত্রবাদী, একজন আইনজীবী ছিলেন। তার রাজনৈতিক অঙ্গীকার ছিল একটাই, তেল কোম্পানির জাতীয়করণ। ইরানের তেল ইরানের হবে। তিনি তেল জাতীয়করণ করলেন। ব্রিটেন ক্ষিপ্ত হইল, অর্থনৈতিক অবরোধ আরোপ করলো, পশ্চিমা বিশ্বকে বোঝাইলো ইরানের তেল কিনো না, ইরানের আয় ধসে পড়লো। তারপর এমন কিছু ঘটনা ঘটলো যেটা ইরানকে চিরকালের জন্য বদলাই দিল। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 আর আমেরিকান CIA মিলে একটা অভ্যুত্থান সংগঠিত করলো। ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপারেশন এজাক্স নাম দিয়ে সেই অপারেশন শুরু করলো। বুঝ দেওয়া হলো সরকারি অফিসারদেরকে, সেনাবাহিনীর জেনারেলদেরকে প্রোপাগান্ডা চালানো হইলো, ভাড়াটে জনতা নামানো হইলো, মব নামানো হইলো, দুর্নীতিগ্রস্ত সামরিক কর্মকর্তাদের কিনে নেওয়া হইলো। অগাস্ট 1953 সালে অভ্যুত্থান সফল হইল। মোসাদ্দেক গ্রেপ্তার হইলেন, শাফির আসলেন আমেরিকান সমর্থন একজন স্বৈরশাসক হিসেবে। এই একটা ঘটনা 1953 সালের অভ্যুত্থান আজ পর্যন্ত ইরানি রাজনীতি বুঝতে হইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। 1979 সালের বিপ্লব, আমেরিকান দূতাবাসে জিম্মি সংকট, পশ্চিমের প্রতি ইরানের চরম অবিশ্বাস, সবকিছু শেকড় এই 1953। কারণ ইরানের জনগণ একটা শিক্ষা পাইছিল, পশ্চিমা গণতন্ত্র একটা অস্ত্র। পশ্চিম গণতন্ত্র তখনই সহ্য করে যখন গণতন্ত্র পশ্চিমের স্বার্থে কাজ করে, যখন করে না তখন গণতন্ত্র উল্টা দেয়। অভ্যুত্থান কৌশলগতভাবে সফল হয়েছিল, কিন্তু কৌশলগত সাফল্যের বাইরে এটা ছিল একটা কৌশলগত বিপর্যয়। কারণ এটা ইরানি রাজনৈতিক সংস্কৃতিকে স্থায়ীভাবে পাল্টাই দিয়েছিল, একেবারে র্যাডিকালাইজ করে ফেলছিল। ঠিক একইভাবে এই ঘটনা ঘটবে বাংলাদেশে, এটা সম্ভাবনা আছে। আমি বলে রাখতেছি, বাংলাদেশে যেভাবেই হোক ক্ষমতায় বাঙ্গু সুশীলদের সাথে সিস্টেম করে ইন্ডিয়ার আমেরিকার সাথে ঘুটু করে ক্ষমতা আনবে, হয় আওয়ামী লীগকে অথবা বিএনপিকে, দরকার হলে ভোটের ফল বদলে দেবে। এটি বাংলাদেশে একটা স্থায়ী বিপর্যয় ডেকে আনবে। বাংলাদেশ র্যাডিকালাইজ হয়ে যাবে যদি এটা চলতে থাকে। যাই হোক, আমরা আসল আলোচনায় ফিরে আসি। এরপর আসে 1979 সালে, এটাই ছিল চূড়ান্ত উত্তর। 1979 সালের ইসলামী বিপ্লব হইল চূড়ান্ত উত্তর কেন ইরান কখনো উপনিবেশ হয়নি সেই প্রশ্নের। শাহের শাসন, যেটা মোসাদ্দেকের গণতন্ত্র ভেঙে আমেরিকান সমর্থনে বসানো হয়েছিল, সেটা রাজনৈতিকভাবে নির্ভর করতো আমেরিকার উপরে। আর সাংস্কৃতিকভাবে পশ্চিমা আধুনিকায়নের দিকে এমনভাবে ঝুঁকছিলেন যেটাকে লক্ষ লক্ষ ইরানি সাংস্কৃতিক আকর্ষণ হিসেবে অনুভব করছিল। যে বিপ্লব শাহকে উৎখাত করলো সেটা শুধু একটা ইসলামী বিপ্লব ছিল না, এটা ছিল একটা জাতীয়তাবাদী বিপ্লব, কিন্তু ফর্মে ছিল ইসলাম। আয়াতুল্লাহ খোমেনি শাহের বিরুদ্ধে যে অভিযোগ করছিলেন তিনি বিদেশি পুতুল, তিনি ইরানের সার্বভৌমত্ব আমেরিকানদের কাছে বিক্রি করে দিচ্ছেন, এই কথা ইরানি সমাজের প্রত্যেকটা স্তরে উচ্চারিত হইতেছিল। এটা কি কোনো ধর্মীয় দাবি? ধর্মীয় দাবি তো না, জাতীয় সার্বভৌমত্বের দাবি, জাতীয়তাবাদী দাবি। এই দাবির পাশে ধার্মিক থেকে ধর্ম নিরপেক্ষ, ধনী থেকে গরিব, সবাই একটা বিষয় একমত ছিল, বিদেশি নিয়ন্ত্রণ আর না। খোমেনির সাথে এমনকি ইরানের বামপন্থী কমিউনিস্টরাও ছিল। তাহলে পুরো গল্পটা কি? 5টা দেওয়াল। প্রথম দেওয়াল ভূগোল, পাহাড়, মরুভূমি, বিশাল দূরত্ব, প্রকৃতি নিজে একটা দুর্গ বানাই দিয়েছে। দ্বিতীয় দেওয়াল প্রশাসনিক প্রতিভা, এটা এমন একটা শাসন ব্যবস্থা যেটা এত উন্নত ছিল যে বিজয়ীরা নিজেরাই সেটা গ্রহণ করতো। তৃতীয় দেওয়াল ফার্সি ভাষা, হাজার হাজার বছরের সাহিত্য, কবিতা, ইতিহাস, এমন একটা সাংস্কৃতিক মহাসাগর যেখানে প্রত্যেকটা আক্রমণকারীকে গিলে ফেলছে। চতুর্থ দেওয়াল ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্র থেকে স্বাধীন একটা সাংগঠনিক শক্তি যেটা একটা গুলি না ছুড়ে ব্রিটিশ সাম্রাজ্যকে হারাই দিতে পারে। পঞ্চম দেওয়াল 1953 ক্ষত, যেই ক্ষত ইরানি জাতিকে শিখাইছে বাইরের কাউকে বিশ্বাস করো না। ভূগোল একা ইতিহাস লেখে না, মানুষের সিদ্ধান্ত, নেতৃত্ব, প্রযুক্তি, অর্থনীতি সবকিছু গুরুত্বপূর্ণ, কিন্তু ভূগোল নির্ধারণ করে কি সম্ভব আর কি সম্ভব না। আর ইরানের ক্ষেত্রে ভূগোল, ভাষা, সংস্কৃতি, ধর্মীয় প্রতিষ্ঠান আর ঐতিহাসিক স্মৃতি সবকিছু মিলে এমন একটা দেশ তৈরি করছে যেটাকে জয় করা যায় কিন্তু পদানত করে রাখা যায় না। প্রত্যেকটা বড় সাম্রাজ্য চেষ্টা করছে, প্রত্যেকটাই একই শিক্ষা পাইছে। কি সেই শিক্ষা? ইরানকে গিলতে পারো কিন্তু হজম করতে পারবে না, বরং ইরানি তোমাকে হজম করে ফেলবে। এই শিক্ষা যেদিন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বুকে ধারণ করতে পারবে, সেদিনই বাংলাদেশের আজাদী, ইনকিলাব জিন্দাবাদ।